আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি ভায়োলেন্ট লাভ, লেখনতে মরিয়ম আক্তার জ্যোতি। পর্ব সংখ্যা 6। অতি জ্যাম হওয়াতে সামনের গাড়িগুলো একে একে আটকে আছে। সবাই বিরক্তির রেশ। কিছুক্ষণ পর জানা গেল সামনে রাস্তা আটকানো। সেখানে নাকি দুই পক্ষের মারামারি হচ্ছে এমপি ইলেকশন নিয়ে। সাধারণ অনেক মানুষ এটা শুনে ভয় পেয়ে যায়। সামনে এগোনোর সাহস কারোরই হলো না। গাড়ি নিয়ে চলে যাওয়ার সুযোগ হচ্ছে না। তাই যে যার গাড়িতে ভেতরে চুপচাপ সামনে কি হচ্ছে তা তামাশা দেখে যাচ্ছে। একসময় মারামারি থেকে তীব্র ঠাস ঠাস শব্দ শোনা যায়। এটা কোনো সাধারণ শব্দ নয়, গুলির শব্দ। ওখানে থাকা প্রায় মানুষই দোকানপাট বন্ধ করে যার যার বাড়ির উদ্দেশ্যে জীবন বাঁচানোর জন্য চলে যায়। প্রায় অনেক মানুষ চলে যাওয়াতে জায়গা পুরো শুনশান হয়। তখন গাড়ির ডিকির ওপর উঠে পায়ের ওপর পা তুলে আরিশ বলল, এত বছর আমাকে চিনলি না, সোজা আমার সাথে পাঙ্গা নিতে চলে আসলি? বিরোধী দলের নেতৃত্বের ছেলে আমান শিকদার বলল, দেখ আরিশ খান, তুই এত বছর দেশে ছিলি না, তাই আমাদের সম্বন্ধে তোর আইডিয়া নেই। এইবার ইলেকশনে আমরাই বিজয়ী হব, আর এতে কোনো বাধা আসলে তোকে ওর বাকি কথা শেষ করতে না দিয়ে আরিশ গাড়ির ডিকির ওপর দু পা উঠিয়ে আসন দিয়ে বসে বলল, তা আমি তো এত বছর দেশে ছিলাম না, তখন কেন তোরা এমপি হলি না? তখন হতে পারিনি, হয়নি, এখন হব। তোদের মনে সন্দেহ হয় না কিভাবে প্রতি বছর আমার বাবা নেতা পদদল থেকে চেঞ্জ হচ্ছে না? মানে আরিশ খান যে কাজে নামে তা সফল করেই ছাড়ে। আর ক্ষমতা খেলা এটা আমার ছোটকালের নেশা। তোদের মতো চেলাপেলার পারে শুধু বাড়তি ঝামেলা করতে। আরিশ খান, তুই কি আমাদের ভয় দেখাতে চাচ্ছিস? তোর কি মনে হয় শুধু ভয়? তাহলে কি তোদের নিয়ে আসা এতগুলো মানুষকে উড়িয়ে দিতাম? আমান কিছুটা ভয় পায় আরিশকে হাতের বন্দুকের গোল গোল ঘোরাতে দেখে, তবুও ভয়কে আরিশকে বুঝতে না দিয়ে বলল, দেখ আরিশ খান, আমাদের কাজ আমাদের করতে দে, তাহলে আমরাও তোর পথে বাধা হব না। তুই এবার এমপি হবি, শোয়ের বাচ্চা, নারী ব্যবসা করবি, তাও আমাদের খেতাব নিয়ে। আবার সেটা আমাকে জিজ্ঞেস করছিস? তোর জিভ টেনে যে এখনো ছিঁড়ে ফেলিনি, সেটাই তোর সাতপুরুষের কপাল। ভালোই ভালো বলছিস, জীবনটা অকালে হারাস না, এই পথ ছেড়ে দে। আরিশ খান, তুই এখন নেতা হোসনি, হয়নি, হয়ে যাব। তুই কি দেখ, তোদের সাথে ফালতু কথা বলার টাইম আমার কাছে নেই। যে জন্য এখানে আসা, মেয়েগুলোকে ছেড়ে দে। যদি না দিই ঠুস। আমার গুলি চালানোর শব্দ শুনে নিজের শরীরের এ পাশ থেকে ও পাশ দেখতে থাকে। পুরো শরীর চেক করে স্বস্তি নিঃশ্বাস নেয়, কারণ ও ভেবেছিল আরিশ গুলিটা ওকেই করেছে। তাই ভয়ে ভয়ে চোখ দুটো কোনো রকম আরিশের দিকে তাকিয়ে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি দেখে নেব। যা দেখার। পরে যদি আরিশ খানের বালের দড়ি ছিঁড়তে পারিস তাহলে দিস। এখন চোখের সামনে থেকে ফট, আর নয়তো এবার গুলি মিস হবে না, ডাইরেক্ট তোর বুকে গাঁথবে। আমান একে একে মেয়েগুলোকে আরিশের গাড়িতে তুলে দেয়। তখন রাস্তাটা অনেকটা খালি থাকায় রিক্সা করে জ্যোতি তানিশা পরীক্ষা শেষ করে বাসায় আসছিল। তখন ওখানে এক জায়গায় অনেক মানুষকে দেখে রিক্সা থামে। জ্যোতি যায় ওখানে কি হচ্ছে দেখার জন্য। গিয়ে চোখে পড়ে আরিশ পিস্তল হাতে গাড়ির ডিকির ওপর বসে আছে। এটা দেখে আশপাশটা আর কিছু তাকিয়ে দেখলো। অনেক লোক দেখে মনে মনে এটা ভাবে, বজ্জাত আরিশটা আবার কোন কাণ্ড ঘটালো। তাই কৌতূহল নিয়ে ছুটে আরিশের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, এই যে আপনি এখানে কি করছেন, আর আপনার হাতে এটা কি? আরিশ জ্যোতিকে এই স্থানে মোটেও আশা করেনি। একবার জ্যোতির দিকে তাকায়, পর মুহূর্তে মাথাটা কাত করে আমানকে দেখলো। শুকনো দৃষ্টি দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে আরিশা আবারও জ্যোতির দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে বাঁকা হেসে আমার উদ্দেশ্যে বলল, তোর না কতগুলো মেয়ে পাচার করতে চাইছিলি, দেখ আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখে তো মনে হচ্ছে একদম পিওর ভার্জিন। তোরা এই মেয়েটাকে বরং পাচার করতে পারিস। জ্যোতি এটা শুনে দুপা পিছিয়ে যায়, একবার আরিশের দিকে তো আর একবার আমানের দিকে তাকায়। ঢোক গিলে বলে, আমি তো শুধু কি হয়েছে দেখতে এসেছিলাম, তাই বলে এখন আমাকে পাচার করে দিবেন?
মুখটা ছোট করে আমার জুথির দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো আসলে মেয়েটার সাথে আরিশের কোন সম্পর্ক আছে কিনা। তার একটু বিষয় বোঝার জন্য ওদের দিকে এগিয়ে বলল, ঠিক আছে আরিশ খান, কোনো মেয়েকে নিজের থেকে পাচার কথা বলছে, ফিরিয়ে দিই কীভাবে? জুথি আর একটু আরিশের কাছে এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলতে নিল, ভাইয়া আমি আপনার ঠাস, আপনি আমাকে মারলেন। দু চোখ থেকে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। আর এই মেয়েকে আমার সামনে থেকে নিয়ে বিদায় হ, আর নয়তো এখান আরও একটা লাশ পড়বে। আর দৌড়ে জুথির কাছে এসে ওর এক হাত ধরে রিক্সার দিকে যেতে যেতে বলল, তুই এখানে এলি কিভাবে বোন? তাছাড়া যেখানে ঝামেলা সেখানে তোকে কেন আসতে হবে? নিজেকে মারবি সাথে আমাকেও মারবি। কিন্তু ভাইয়া উনি একদম চুপ, এখানে বসে আর একটা কথাও যেন তোর মুখে থেকে না শুনি। গাড়ি করে দিচ্ছি, সোজা বাড়ি যাবি। জুথি আর কোনো কথা বলল না, কান্না করতে করতে তানিশার সাথে গাড়িতে উঠে পড়ল। ঠিকই আছে, তুই এখানে গেছিলি কেন? তোকে নিষেধ করেছিলাম না? তানিশা, আমি কি বুঝেছিলাম ওখানে উনি ছিলেন? নাক টেনে টেনে, তুই তো কিছুই বুঝিস না, দুটো খাস তারপরে তোর শিক্ষা হয়। আমি না হয় একটু ভুলই করেছি, তাই বলে উনি আমাকে মারবেন? তানিশাকে চুপ করতে দেখে জুথিও গালে হাত দিয়ে চুপ হয়ে যায়। সারাদিন পার হয়ে গেল, ছেলেটা এখন পর্যন্ত বাসায় ফিরল না। ফোন করছি তাও ধরছে না। আপনি একটু গিয়ে দেখুন না, বললেন সানজিদা খান। আমি গেলে কি তোমার ছেলে আসবে? সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না। আয়নকে ফোন দিয়ে দেখো ওরা কোথায় আছে। ওরা কেউই ফোন ধরছে না, আপনি একটু ব্যবস্থা করুন না। রাদীপ তো ফিরল সে কখন? ওকে গিয়ে বলল আমি ডেকেছি। আপনার কি মনে হয় রাদীপ কি আপনার ছেলে সহ্য করতে পারে? আমি ওর মা, ওর মনে কি চলে একটু হলেও বুঝতে পারি। সে তো আমার সাথে কথা বলে না, তাহলে কি আমার সাথে আসবে? কিছুটা রাগী কণ্ঠে বারবার আপনি এক কথা বলছেন। আপনি যেচে গেছেন আমার ছেলেটাকে একবারও মানানোর জন্য। আমার ছেলেটা একটু রাগী, কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। সাফওয়ান দীর্ঘশ্বাস ফেলে। উনি কোন মুখ নিয়ে ওনার ছেলেকে মানাতে যাবেন? সেদিন কি ওনার ছেলের কথা উনি শুনেছিলেন? একদম শুনেননি, বরং সবার বিরুদ্ধে গিয়ে ছেলেকে শাস্তি দিয়েছিলেন। ওনার মনে পড়ে সেদিনকার কথা, 7 বছর আগে। রাদীপ জুথি ছাদে বসে খেলছিল। মূলত সেখানে নিভা ফাঁড়ি রোদ ছিল। মনি 3 বছর থাকায় সে নিজে মায়ের কাছে ছিল, আর বাকি সবাই মিলে এক জায়গায় বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলের মুখ রাদীপের দিকে পড়ায় সবাই মিলে ওকে ডেয়ার দেয়, এখান থেকে কাউকে কোলে নিয়ে তাকে পুরো ছাদে ঘোরাতে হবে। ব্যাস, ডেয়ার দেওয়ার সাথে সাথে রাদীপ জুথিকে কাছে এসে ওকে কোলে তুলে নেয়, কারণ রাদীপ ওখানে সবার থেকে ওকে বেশি পছন্দ করত। তাছাড়া আরও বড় কারণ ও সবার ছোট ছিল। 10 বছরের ছিল জুথি, 11 বছরের ছিল ফারি, 13 বছরের ছিল ইভা, 14 বছরের ছিল রোদ, 16 বছরের ছিল আয়ান, আর রাদীপ ছিল 20 বছরের। তাই পছন্দ অনুযায়ী রাদীপ জুথিকে বেছে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটার পরে আরিশও ছাদে আসে। ওরা সবাই ছাদে আছে এটা শুনে এসে তার বিয়ে করা বউকে অন্য কারো কোলে উঠতে দেখে মাথাটা রাগে আগুন হয়ে ওঠে। দাঁত কিরমির করে গিয়ে রাদীপের কোল থেকে থাবা মেরে জুথিকে নামিয়ে ওখানে বসে জুথির দুগালে ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে ওর হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নেমে এসে সোজা ওর রুমে নিয়ে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তুই আমার কি হোস? বোন হইতো, কান্না করে। তোর সাথে আমার কিছুদিন আগে কি হয়েছিল? বিয়ে হয়েছিল। তাহলে তোর আমার সম্পর্কে কি হয়? কেন ভাই বোনের? আর এমনিতে মেজাজটা আগুন ছিল, এখন ভাই বোনের শব্দটা শুনে দাঁত কিরমির করে জুথির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে ঠোঁট দুটো চেপে ধরে বলল, স্বামী বুঝিস? স্বামী হয় তোর, বিয়ে হয়েছে না তোর? তাহলে পরপুরুষের সাথে কি তোর? কেন ওর কোলে উঠেছিস? আমি কি ইচ্ছে করে উঠেছি? হেসকি দিয়ে কথাটা বলল। তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারতো? ধন্যবাদ সকলকে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।